আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। একবার ভাবুন তো, এমন একটা সময় যখন এক দেশের মুদ্রা এতটাই মূল্যহীন হয়ে গেছে যে এক টুকরো রুটি কিনতেও ঠেলাগাড়ি ভর্তি করে টাকা নিয়ে যেতে হচ্ছে। আর ঠিক সেই চরম দুর্দিনেই একজন মানুষ প্রতি ঘণ্টায় আরও ধনী থেকে ধনী হয়ে উঠছেন। কিন্তু কিভাবে এটা সম্ভব? আমরা কথা বলছি প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ভাইমার রিপাবলিকের কথা, যখন ভয়াবহ হাইপার ইনফ্লেশনের কারণে দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় চোখের সামনে ধুলোয় মিশে যাচ্ছে। ঠিক তখনই হুগো স্টাইনেস নামের এক ব্যক্তি সেই ধ্বংসস্তূপের ওপরই নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলছিলেন। আজকের আলোচনা এটাই যে কিভাবে একজন মানুষ একটা গোটা দেশের অর্থনৈতিক পতনকে নিজের ব্যক্তিগত বিজয়ে পরিণত করলেন। না, এটা শুধু ভাগ্যের খেলা ছিল না, এর পেছনে ছিল এক অবিশ্বাস্য আর নিখুঁত রণকৌশল। চলুন এই রহস্যের আরও গভীরে যাওয়া যাক। পরিচয় করিয়ে দিই, হুগো স্টিনেস তৎকালীন খবরের কাগজগুলো যাকে ডাকত ব্যবসার কাইজার বা দি ইনফ্লেশন কিং নামে। তিনি শুধু একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন না, ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন মানুষ। যুদ্ধের আগে থেকেই তিনি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলেন, শক্তি মানে এনার্জি যে নিয়ন্ত্রণ করতে পারবে সবকিছু তারই নিয়ন্ত্রণে থাকবে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর এমন বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো হল যা শোধ করা ছিল প্রায় অসম্ভব। তো এই অসম্ভব পরিস্থিতি সামাল দিতে জার্মান সরকার একটাই পথ খোলা দেখল, টাকা ছাপানো। আর তারা সেটাই করতে শুরু করল, ক্রমাগত, অবিরাম। আর এর ফল যা হওয়ার তাই হল। দেশের মুদ্রার মান এমনভাবে পড়তে শুরু করল যেটাকে বলে ফ্রি ফল। শুরু হল হাইপার ইনফ্লেশন। এর ফলাফল ছিল ভয়াবহ, আমাদের কল্পনারও বাইরে। অবস্থাটা এমন দাঁড়ালো যে লোকেদের দিনে 2 বার করে বেতন দিতে হচ্ছিল, কারণ সকালে যে টাকা পাওয়া যেত বিকেল হতে হতে তার দাম অর্ধেক হয়ে যেত। মানুষজন ঘর গরম রাখার জন্য কাঠের বদলে নোটের বান্ডেল পোড়ানো শুরু করল, কারণ সেটাই ছিল সস্তা। মানুষের সারা জীবনের জমানো টাকা এক রাতে হাওয়ায় মিলিয়ে গেল। সমস্ত চুক্তি লেনদেন সব হয়ে গেল অর্থহীন এক একটা কাগজ।
আর এর সবচেয়ে বড় শিকার হল দেশের মধ্যবিত্ত শ্রেণী, যারা এই ঝড়ে একেবারে ধ্বংস হয়ে গেল। যখন দেশের বেশিরভাগ মানুষ এই ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা, তখন হুগো স্টিনেজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছিলেন। তার কৌশল ছিল সাধারণ মানুষের চিন্তাভাবনার ঠিক উল্টো। তার এই অবিশ্বাস্য কৌশলের ছিল 4টি সহজ ধাপ। 1. তিনি সেই দ্রুত মূল্য হারাতে থাকা মুদ্রায়, মানে জার্মানির মার্কে, বিপুল পরিমাণে ঋণ নিলেন। 2. সেই কাগজের টাকা দিয়ে তিনি এমন সব মালিকদের কাছ থেকে আসল জিনিস, মানে বাস্তব সম্পদ কিনে নিলেন, যেমন ফ্যাক্টরি, খনি, জমি, জাহাজ। 3. এরপর তিনি শুধু অপেক্ষা করলেন। মুদ্রাস্ফীতি আকাশ ছুঁতে থাকল, আর তার ঋণের আসল মূল্য কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি চলে এলো। আর সবশেষে 4 নম্বর ধাপে তিনি সেই বিপুল পরিমাণ ঋণ শোধ করলেন এমন টাকা দিয়ে, যার মূল্য তখন ধুলোর সমান। স্টিনেস আসলে কাগজের সম্পদ আর আসল সম্পদের মধ্যেকার পার্থক্যটা খুব ভালো করে বুঝেছিলেন। দেখুন, ব্যাংক নোট, সেভিংস অ্যাকাউন্ট বা কোনো চুক্তি, এগুলো সবই হলো এক ধরনের প্রতিশ্রুতি। কিন্তু একটা কারখানা, কয়লা আর স্টিলের খনি, জমি বা জাহাজ, এগুলো হলো বাস্তব, সত্যিকারের সম্পদ। মুদ্রাস্ফীতি কাগজের মূল্য কেড়ে নিতে পারে, কিন্তু এই বাস্তব জিনিসগুলোর মূল্য সহজে কেড়ে নিতে পারে না। আর এই সাধারণ কিন্তু কার্যকর কৌশলের ওপর ভিত্তি করেই স্টিনেস এক বিশৃঙ্খলার রাজ্যে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার ক্ষমতার পরিধি ছিল অকল্পনীয়। 1923 সাল নাগাদ, যখন 1 পাউন্ড রুটির দাম কয়েক বিলিয়ন মার্ক ছাড়িয়ে গেছে, তখন হুগো স্টিনেস একাই প্রায় 4000-এরও বেশি কোম্পানির মালিক। তার নিয়ন্ত্রণে তখন জার্মানির কয়লা, স্টিল, সংবাদপত্র, শিপিং লাইন, বলতে গেলে প্রায় সবকিছুই। তিনি হয়ে উঠেছিলেন সেই সময়ে বিশ্বের অন্যতম ধনী একজন ব্যক্তি। তবে সাধারণ মানুষের কাছে তার পরিচয়টা ছিল বেশ জটিল। একদিকে সরাইখানায় বসে মানুষ তাকে অভিশাপ দিত, তাকে দেশের দুর্দিনের সুযোগ সন্ধানের শোষক বলে মনে করত। আবার অন্যদিকে খবরের কাগজগুলোতে তার বুদ্ধিমত্তা আর সাফল্যের প্রতি ছিল এক ধরনের ঈর্ষা। সবাই মনে মনে তার মতো হতে চাইত। তার কাজের মধ্যে একটা অদ্ভুত দ্বৈতসত্তা ছিল। একদিকে তিনি ত্রাণকর্তা, আবার অন্যদিকে শোষক। যখন নগদ টাকার কোনো মূল্যই নেই, তখন তিনি তার কারখানার শ্রমিকদের বেতন দিতেন খাবার আর কয়লা দিয়ে। তার কোম্পানিগুলো যেন এক একটা ছোটখাটো রাষ্ট্রে পরিণত হয়েছিল। তিনি একদিকে যেমন শ্রমিকদের বাঁচিয়ে রেখেছিলেন, তেমনি এর মাধ্যমে নিজের ক্ষমতাকেও আরও অনেক বেশি মজবুত করে তুলছিলেন। এখন প্রশ্ন হল, প্রায় 100 বছর আগের এই ঘটনার সাথে আজকের এই আধুনিক বিশ্বের কি কোনো মিল থাকতে পারে? উত্তরটা শুনলে হয়তো অবাক হতে হবে। হ্যাঁ, পারে। ভাইমার জার্মানির সেই ইতিহাসের প্রতিধ্বনি কিন্তু আজও আমাদের চারপাশে শোনা যায়। খেয়াল করলে দেখা যাবে, অর্থনৈতিক সংকট সামাল দিতে টাকা ছাপানোর এই প্রবণতা ইতিহাসে বারবার ফিরে এসেছে। 1923 সালে ভাইমার জার্মানি হোক, 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকট হোক, বা একেবারে হালে 2020 সালের মহামারী, প্রতিবারই সংকট থেকে বেরিয়ে আসার সহজ উপায় হিসেবে নতুন মুদ্রা তৈরি করা হয়েছে। একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা সবাই কি তাহলে ভাইমার তজরিবারই একটা ধীর গতির সংস্করণের মধ্যে বাস করছি? আজকের দিনের যে অর্থনৈতিক নীতি, যেমন ধরুন কোয়ান্টিটেটিভ ইজিং, যেখানে কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন টাকা তৈরি করে সিস্টেমে যোগান দেয়, সেটা কি 1 শতাব্দী আগে যা ঘটেছিল তারই একটা আধুনিক ডিজিটাল সংস্করণ নয়? আজকের দুনিয়াতেও কিন্তু স্টিনেসের সেই কৌশলেরই আধুনিক সংস্করণ দেখা যাচ্ছে। সস্তা সুদে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বড় বড় কর্পোরেশনগুলো বাস্তব সম্পদ কিনে চলেছে, যার ফলে বিশ্বজুড়ে বাড়ি, স্টক মার্কেটের মতো অ্যাসেটের দাম আকাশ ছুঁয়েছে। অথচ সাধারণ মানুষের আসল আয় কিন্তু সেই হারে বাড়ছে না। সরকারগুলো ঋণের বোঝায় ডুবে যাচ্ছে, আর বিনিয়োগকারীরা কাগজের মুদ্রা থেকে আস্থা হারিয়ে জমি, শিল্পকর্ম, এমনকি বিটকয়েনের মতো সম্পদে আশ্রয় খুঁজছে। তবে হুগো স্টিনেসের গল্পটা শুধু সাফল্যের নয়, এর মধ্যে লুকিয়ে আছে একটা বড়সড় সতর্ক বার্তাও। এই গল্পের শেষটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। 1924 সালে রেন্টেন মার্ক নামে একটি নতুন স্থিতিশীল মুদ্রা চালু করা হল, আর তার সাথে সাথেই প্রায় রাতারাতি জার্মানির হাইপার ইনফ্লেশন থেমে গেল। যেই মুহূর্তে মুদ্রাস্ফীতি থামল, স্টিনেসের পুরো ঋণভিত্তিক কৌশলটাই তার কার্যকারিতা হারিয়ে ফেলল। তার সুবিশাল সাম্রাজ্য মুহূর্তের মধ্যে নড়বড়ে হয়ে গেল।
এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো স্টিনেসের ক্ষমতাটা দাঁড়িয়েছিল একটা ভেঙে পড়া মৃতপ্রায় সিস্টেমের ওপর। মনে রাখতে হবে, যে ব্যবস্থা বিশৃঙ্খলার রাজাকে মাথায় মুকুট পরায়, সেই ব্যবস্থায় একদিন স্থিতিশীল হয়ে তাকে গ্রাস করে। পতনের ওপর ভিত্তি করে গড়া কোনো কৌশলই আসলে টেকসই হতে পারে না। আসলে মুদ্রাস্ফীতির ঢেউয়ে চড়ে হয়তো একজন রাজা হন, কিন্তু সেই ভয়ঙ্কর ঢেউয়ের নিচে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ডুবে যায়। এ ধরনের অর্থনৈতিক উন্মাদনার সামাজিক মূল্য অনসম বেশি। আর এই পরিস্থিতি প্রায়শই রাজনৈতিক চরমপন্থার জন্ম দেয়, যেমনটা আমরা ভাইমার জার্মানির পতনের পর নাৎসিবাদের উত্থানের মধ্যে দিয়ে দেখেছিলাম। সবশেষে এই পুরো গল্পটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা দেশের প্রচলিত ব্যবস্থার ওপর থেকেই মানুষের আস্থা উঠে যায়, তখন প্রকৃত মূল্য আসলে কোন জিনিসে থাকে? সম্পদ, অর্থ আর আমাদের নিজেদের সিস্টেমের স্থিতিশীলতা নিয়ে ভাবার জন্য এই প্রশ্নটা আজ হয়তো আগের চেয়ে অনেক বেশি জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।